একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন, এবং তার পরিবারকে আমরা 2 লাখ টাকা তুলে দিলাম। আর আমার 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। দিদি, তাহলে কি এবার বুঝছেন যে বাংলাদেশ কতটা খারাপ? বুঝছেন? আজকে তো প্রকাশ্যেই আপনাকে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশ আমাদের দেশের যারা মৎস্যজীবী, যাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছিল, জলসীমা অতিক্রম করেছিলেন বলে তাদেরকে ধরে বেধড়ক মারধর করা হয়েছে, হাত পা বেঁধে মোটা মোটা লাঠি দিয়ে। নিজেই বলছেন, এবার কি তাহলে বুঝছেন যে বাংলাদেশ কতটা খারাপ, কতটা খতরনাক? বুঝছেন? কোথায় আপনার আওয়াজ? কোথায় ছিল আপনার আওয়াজ? আজকে যারা ফিরে এসছেন এবং ফিরে আসার যে বিষয়টা, টোটাল যে ক্রেডিট সবটাই তো আপনি নিয়ে নিচ্ছেন। আপনি নাকি সব ফেরত আনার ব্যবস্থা করেছেন। আপনি কি? আমি আগে এটার দিকে বলি দর্শক। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা সব ফেরত এনেছি। আপনি কে ফেরত আনার? এই তো আপনি কদিন আগে বলছিলেন যে বাংলাদেশ ইস্যুতে আমরা কিছু বলতে পারি না, আমরা একটি রাজ্যের মানে সরকার চালাচ্ছি, আমরা কিছু বলতে পারি না, কেন্দ্রীয় সরকার যা করবে তাতে আমাদের মত। তো বাংলাদেশ থেকে মৎস্যজীবীদেরকে ফিরিয়ে আনা যেটা হয়েছে, তাতে আপনার কি ছিল? আপনার কি ওখানে ভূমিকা ছিল? কি থাকার কি সম্ভাবনা আছে? আপনি তো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, আর ওটা হচ্ছে একটা অন্য দেশের বিষয়। ফেরত আনার ক্ষেত্রে যাদের ভূমিকা, এবং অবশ্যই সেই ভূমিকাই ছিল, সেটা হচ্ছে ভারত সরকারের ভূমিকা ছিল তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে। আপনি পুরো ক্রেডিট নিচ্ছেন যে আমরা খবর দিয়ে এই করে সেই করে আমরা ফেরত এনেছি, আর যতক্ষণ না ফেরতের ব্যাপারটা হচ্ছে, আইনি ব্যাপারটার মাধ্যমে জেলে রাখার ব্যবস্থা করেছি, ইত্যাদি ইত্যাদি। আপনি কোত্থেকে কি করেছেন? আরে আপনার যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা ছিলেন, সেজন্য আপনি যেহেতু এই রাজ্যের সরকারের প্রধান বা আপনাদের সরকার চলছে, আপনাদের ডিউটি হচ্ছে কেন্দ্রীয় সরকারকে খবরটা দেওয়া। এটা তো আপনাদের ডিউটি। সে খবরটা হয়তো আপনারা দিয়েছেন। বাকি ফেরত আনার ক্ষেত্রে আপনার কি ক্রেডিট রয়েছে ওখানে? সে তো কেন্দ্রীয় সরকার যা যা করতে হয় সেটা করেছে, কেন্দ্রীয় সরকারের এখানে ক্রেডিট আছে মানে ফেরত আনার ক্ষেত্রে। কই তার নাম তো আপনি একবারও, কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সেটা নিয়ে তো আপনি একবারও বললেন না। সবটাই আমি করেছি, আমরা করেছি ইত্যাদি ইত্যাদি। আপনি করার কে? আর এটাও ভাববেন, ওই মাঝখানে ভারতের উপকূল রক্ষা বাহিনী যদি বাংলাদেশের কত 70-80 জন মনে হয়, আমি এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যদি ওই সংখ্যক মৎস্যজীবীকে মানে যে জলসীমা সেটা অতিক্রম করার জন্য যদি ধরে না নিত ভারতের উপকূল রক্ষা বাহিনী, তাদেরকে আটকে যদি না রাখতো, তাহলে কিন্তু এটা সহজে ফেরত আনা যেত না। মানে এই ছাড়িয়ে আনার যে বিষয়টা, সেটা কিন্তু হতো না। ফলে এই 95 জনকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে যা যা ভূমিকা, যা যা ক্রেডিট যদি ব্যাপার হয়ে থাকে, সেটা হচ্ছে ভারত সরকারের এবং উপকূল রক্ষা বাহিনী, যারা ওদের মৎস্যজীবীদেরকে মানে ধরে নিয়ে চলে এসেছিল, একেবারে ধরে নিয়ে উড়িষ্যার ওখানে রাখা হয়েছিল। আপনি জানেন না?
তারপর তো ওরাও ফাপড়ে পড়ে যায়, তারপর একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়ার মধ্যে বিষয়টা চলে আসে, তারপর ছাড়াছাড়ি বিষয়টা হয়েছে। আপনি কি ছাড়িয়েছেন? ক্রেডিট নিচ্ছেন, আমি করেছি, আমি করেছি, আমি করেছি। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিক সহ ৯০ জন দেশে ফিরেছেন। সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নং ঘাটে এসে পৌঁছান তারা। বাংলাদেশের এফবি লায়লা ২ এবং এফবি মেঘনা ৫ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে। গত রোববার পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে ৯ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় দুটি ট্রলার সহ ৭৮ জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আমরা তো বর্ডার লাইনে ফিশিং করতেছিলাম, এখন তারা যখন বলছে যে আপনারা দাঁড়ান, আমরা চেক করবো আপনাদের, যদি না দাঁড়ান তাহলে আমরা ফায়ার করব। এখন ফায়ার যদি করে কোনোভাবে, যদি আমরা ৪১ জন মানুষ কারো শরীরে লাগতে পারে বা জাহাজের বডিতে রাখতে পারে, মানে ফুয়েল আছে, ইঞ্জিন চলতেছে, তাহলে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, এটা আমাদের জন্য আরও রিস্ক। এজন্য আমরা ইঞ্জিন স্টপ করতে বাধ্য হয়েছি। এরপরে বলছে যে আপনারা ২৭০ কোর্সে চালান, মানে ২৭০ কোর্সে চালাই, তাদের বর্ডার লাইনের ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে যাওয়ার পরে তারা প্রাথমিক চেক করছে আমাদের কাগজপত্র, অন্য যা যাবত আছে সব কিছু চেক করে তারা কোনো কিছুই পায় নাই। এরপরে তারা আমাদের ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমরা আবার বাংলাদেশে এসে আমরা আরও ৮-১০ নটিক্যাল মাইল ভিতরে আসছি, এসে আমরা আবার আমাদের ফিশিং শুরু করছি। এরপরে আবার তারা বলতেছে যে তারা নাকি চেকিংয়ের সময় তাদের মোবাইল, কোনো একজনের মোবাইল তারা জাহাজে রেখে গেছে। এখন আমরা বলতেছে তারা এসে চেক করবে, এই জন্য আপনারা আসেন, আমরা চেক করে আপনাদের আবার ছেড়ে দেবো। তো আমরা তো বিশ্বাসের উপরে গেছি, যেহেতু তারা প্রথমে আমাদের প্রাথমিক চেক করে ছেড়ে দিয়েছে, তাহলে মোবাইল যেহেতু হারাইছে, আর আমরা তো সবাই ছিলাম ডেকে, তারা নিজেদের মতো চেক করছে, মোবাইল কোথায় হারাইছে কোথায় পড়ছে আমরা তো জানিও না। এরা বললো প্রাথমিক চেক করবে, এবার প্রাথমিক চেক করবে বলছে। তারপরে আমরা যখন গেছি, তারা অন্য একটা টিম পাঠাইছে, টিম পাঠায় তারা জাহাজে উঠে ডেক অফিসারদের বলতেছে আপনারা এই কোর্সে সামনের দিকে আগাতে থাকেন। যে এইবারে তারা আমাদের প্যারাদ্বীপ বন্দরে নিয়ে গেছে আর কি। প্যারাদ্বীপ বন্দরে আমরা ৪ তারিখ সকাল, প্যারাদ্বীপ বন্দরে আমরা দুপুর ১:৩০টার দিকে পৌঁছাইছিলাম ১০ তারিখে। এরপরে আমরা আবার দুপুর ১:৩০টার দিকেই ২০২৫ সালের ৪ তারিখে আবার রওনা দিয়েছি। আমরা তো ইন্ডিয়া যাওয়ার পরে মনে হয়েছিল আর কি যে অনিশ্চিত জীবন। তারপরে পরিবার পরিজনের কথা খুব মনে করতো, বাবা মা, আমার ছোট মেয়ে, ওয়াইফ, সবার কথাই খুব মনে পড়তো। এদের কথা ভাবতে গেলেই দম বন্ধ হয়ে যেত। আমরা তো জানিও না আমাদের কি হবে, কারণ আমাদের কোনো যোগাযোগ ছিল না, যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা ছিল না। তো আমরা শুধু বাংলাদেশ সরকারের দিকে তাকাইছিলাম যে না, তারা আমাদের জন্য ভালো কিছু একটা করবে। তো বাংলাদেশ সরকার আমাদের জন্য ভালো কিছু করছে, অনেক দ্রুতই আনছে আর কি, আমরা বলতে হবে। অনেক কিছু প্রসিডিউর মেনটেন করে যে আমাদের আনছে ১ মাসের ভিতরে। এটা বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষকে, আপনাদের সবাইকে জন্য ধন্যবাদ জানাই। এবং আমরা বাংলাদেশে নিজের দেশে ফিরে আসতে পেরে খুবই আনন্দিত, খুবই আনন্দিত। এই কান্না আমার আনন্দের কান্না, দুঃখের না, আনন্দের। এটাই শুরু থেকে আমাদেরকে ওটাই বলছিল যে আমাদের যে ৬টা ফিশিং বোট সহ ৯৫ জন জেলে আপনাদের দেশে আটক আছে, এদেরকে ছেড়ে দিলে আমরা আপনাদেরকে ছেড়ে দেব। এই প্রসেসটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন। ওরা শুরু থেকে আমাদেরকে আটক করার শুরু থেকেই এই কথাই বলতেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন আরামবাগ টিভি আর আমাদের ২১ টিভির একটা নিউজ, ওদের একটা নিউজ, আমাদের একটা নিউজ। আরামবাগের এই যে রফিকুল ইসলাম নাকি রফিকুল চক্রবর্তী সম্ভবত হবে, ইসলাম তো হওয়ার সম্ভাবনা নাই। এরা কতভাবে বাংলাদেশের নামে মিথ্যাচার করতে পারে, এই গদি মিডিয়াদেরকে না দেখলে বোঝা অসম্ভব। আমাদের পুলিশেরা তাদেরকে ধরে নিয়ে এসে, আমাদের বাহিনীরা তাদেরকে ধরে নিয়ে এসে থানার ভিতরে তাদেরকে মারধর করছে, তারা খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে, হ্যাঁ, তাদেরকে তারপর দেশে পাঠায় দেওয়া হয়েছে। আর আমাদের জেলেদেরকে তারা জামাই আদর করে পাঠায় দিছে। আমাদের জেলেদেরকে তো আমাদের সীমানা থেকে প্রতারণা করে তাদেরকে ধরে নিয়ে গিয়েছে। আমরা তো তাদেরকে প্রতারণা করে ধরে নিয়ে আসি নাই, তারা এসেছে আর আমাদেরকে ডেকে নিয়ে যায়
তল্লাশির নামে তারপর নিয়ে গেছে, নিয়ে গিয়ে একবার ছাড়ছে, পরের বার তাদেরকে নিয়ে গেছে। গদি মিডিয়ারা এত খারাপ, বিশেষ করে এই রফিকুল, এই মাদারচোদ আরো বেশি খারাপ।